এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। মুক্ত আবহাওয়া ডিজিটাল মিডিয়া খেলাধুলার আলোচনায় আমরা আজকে পেয়েছি আমাদের বর্ধমান শহরের খুবই পরিচিত নাম শুভাশিস দাস। উনি বর্তমানে ফিটনেস ট্রেনার, কিন্তু এক সময় উনি কিন্তু খেলোয়াড় ছিলেন। খেলোয়াড় থেকে এখন খেলাধুলার সঙ্গেই যুক্ত আছেন, ফিটনেস ট্রেনার হিসেবে খেলোয়াড়দের প্রশিক্ষণ দেন, জিমে যা যা খেলোয়াড়দের প্রশিক্ষণ দেওয়ার ব্যাপার। তা ওনার এই যে ফিটনেস ট্রেনার, জিমে ওনার যে কাজ প্রশিক্ষক হিসেবে, সেটা তো নিশ্চয়ই শুনবো। তার আগে আমরা ওনার কাছে জেনে নেব ওনার যে খেলোয়াড় জীবন ছিল, উনি যখন পড়াশুনো করেছেন সেই সময় ওনার একটা ভালো খেলাধুলায় একটা ওনার কেরিয়ার ছিল। তা আপনি যখন পড়াশুনো করে, হ্যাঁ নমস্কার, সুভাষিস বাবুকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। আপনার কাছে যেটা প্রথমে শুরু করতে চাই সেটা হচ্ছে, আপনি যখন আপনার ছাত্র অবস্থায় কোন খেলাটা আপনার সবচেয়ে বেশি পছন্দ ছিল? আমি বরাবরই ফুটবল খেলেছি, খুব ভালোই খেলেছি ফুটবল, মানে ওটাই আমার ফেভারিট গেম ছিল। অ্যালং উইথ দ্যাট আমার স্পোর্টস ইভেন্টসগুলো বরাবরই ছিলাম। আমি স্কুল চ্যাম্পিয়ন ছিলাম। কোন স্কুলে পড়তেন? বর্ধমান মিউনিসিপাল বয়েজ স্কুল। স্কুল টিমে খেলেছেন? হ্যাঁ, এখনও খেলে চলেছি। না, আপনি যে সময় স্কুল টিমে খেলেছেন সেই সময় আপনার পাশে অন্য কারা ছিল খেলতো? আমার সঙ্গে ছিল আমার বন্ধু, যে কলকাতা লিগ খেলেছে, দেবাশিস কোনার খেলেছে, যথেষ্ট নাম করেছে। ও একসঙ্গে, আমরা একই টিমে একসঙ্গে খেলেছি। আপনি কোন পজিশনে খেলতেন? আমি রাইট সাইড ব্যাক। আচ্ছা, আর রাইট সাইড ব্যাকই আমার ফেভারিট পজিশন। আচ্ছা, আর কারা ছিল? আমার তো লেফট সাইড ব্যাকে ছিল দেবাশিস কোনার, স্টপারে ছিল সত্যজিৎ, যিনি আরকে ক্যাটারের, যিনি এখন সত্যজিৎ দত্ত। আচ্ছা, তাছাড়া আর কোন খেলায় খেলেছেন? আর আমার অ্যাথলেটসের ওপর খুব ছিল, মানে 100 মিটার্স, লং জাম্প, এই দুটো আমার খুব ভালো ইভেন্ট ছিল। আমি ডিস্ট্রিক্ট মিট করেছি, তারপর কলেজে গেছি, কলেজেও আমি স্পোর্টসে ভালো। বাইরে কোনো প্রতিযোগিতায় গিয়ে মানে সফল হওয়ার সেরকম? না, বাইরে আমি ফুটবল বাইরে গিয়ে খেলিনি। বাইরে না, অ্যাথলেটে আমি বাইরে যাইনি। এখন আমি যাচ্ছি, এখন মাস্টার্স অ্যাথলেটস মিট করেছি। আমি স্টেটে শর্ট পাটে গোল্ড মেডেল পেয়েছিলাম 2024-এ, আর 2025-এ কোনো বয়সের ছিল? হ্যাঁ, মাস্টার্স অ্যাথলেটটা হচ্ছে স্টার্টস ফ্রম 35। আমি 60 এজ গ্রুপে খেলেছি। তো স্টেটে আমি শর্ট পাটে গোল্ড মেডেল পেয়েছিলাম, আর ন্যাশনালে আমি পার্টিসিপেট করেছিলাম 200 মিটার্সে। তো ওখানে আমি, এটা ব্যাঙ্গালোরে হয়েছিল। পশ্চিমবঙ্গ থেকে কজন গেছিল? প্রচুর, অ্যারাউন্ড 60-70 পার্টিসিপেন্টস তো ছিলই। আর আপনার বাস্কেটবল খেলার সম্বন্ধে যদি বলেন? বাস্কেটবল তো আমি ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত খেলেছি। বাস্কেটবলে কোচ কে ছিল? বাস্কেটবলে বিভিন্ন সময় বিভিন্ন কোচ পাওয়া গেছে। ইউনিভার্সিটিতে প্রথম ধাপে রতিন ভট্টাচার্যকে তো পেয়েছি, তারপরে তীর্থেশ গুহকে পেয়েছিলাম, এনআইএস করা কোচ। আপনার সময় বাস্কেটবল যাদের খেলেছেন দু একজনের নাম যদি বলতে হয়, কাদের নাম বলবেন? বাসুদেব রয়, ইকবাল আহমেদ, চন্দন রায়, সবাই ন্যাশনাল খেলেছে। ইকবাল আহমেদ তো হ্যাঁ, খুবই ভালো প্লেয়ার ছিল, খুবই ভালো প্লেয়ার ছিল। ইকবাল আহমেদের খেলা আমরা মানে আমার দেখা হয়নি, কিন্তু ওর খেলার অনেক নাম ছিল। হ্যাঁ, ও খুবই ভালো প্লেয়ার ছিল। আপনি বর্ধমানে অরবিন্দ স্টেডিয়ামে? হ্যাঁ, খেলেছি। আমি কল্যাণ ক্লাবের হয়ে খেলেছি। সেই কল্যাণ এক সময় তো
বলতে গেলে বাস্কেটম্যানই কল্যাণ স্মৃতি সংঘ। তারপরে আমরা ওইটাকে নতুনভাবে টিম একটা করা হয় রতন স্মৃতি সংঘ, আমরা সেবার চ্যাম্পিয়নও হই। তারপরে আমার নিজের ক্লাব হয় অগ্রুত ক্লাব। এখন আপনি খেলাধুলোর সঙ্গে কীভাবে যুক্ত আছেন? দেখুন, আমি এখন ফিটনেস ট্রেনিংয়ে চলে এসেছি। আমার নিজস্ব জিম রয়েছে, তো আমি ট্রেনিং করাই। আমি সার্টিফাইড ফিটনেস ট্রেনার। তো আমি EKFA থেকে আপনার লেভেল 1 কেটল বেল সার্টিফাইড ট্রেনার। কেটল বেলটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ফেমাস কার্ডিও টুল, আপনারা দেখে থাকবেন, দেখাতে পারছি না এই মুহূর্তে। ওইটা যে আমার যে কোচ, সে ওয়ার্ল্ড নাম্বার 1 EKFA থেকে আমি কেটল বেলের উপর ট্রেনিং করি। যেখানে শেখাচ্ছেন সেখানে যোগাসন, না, ওয়েট লিফটিং আমি করাই। যোগাটা স্পেসিফিক্যালি আমি সেইভাবে স্পেসিফিক করে দেখি না, কিন্তু তার প্রয়োজন হলে কিছু যোগা এক্সারসাইজ আছে যেগুলো দরকার হয়, সব প্লেয়ারেরই দরকার হয়, সেটা তখন করিয়ে দিই। এই যে ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার, বাস্কেটবল প্লেয়ার, তারা যে ফিটনেস ট্রেনিংয়ের জন্য আপনার জিমে যায়, ফুটবল প্লেয়ার বা ক্রিকেট প্লেয়ার সবার ধরন বা আলাদা আলাদা? রাইট, একদম রাইট। প্রত্যেকের আলাদা প্ল্যানিং হবে। যেমন রিসেন্টলি একটি ছেলে এসেছিলো, তার বেশি বয়স নয়, অ্যারাউন্ড ওই 15-16 ইয়ার্স হবে। ও বাস্কেটবল খেলে, কিন্তু ওর বাবা দিয়ে গেছিলো, যে বলেছিল ওর জাম্প হচ্ছে না, ডেভেলপ করতে পারছে না। তো ওটা আমি আলাদা করে প্ল্যানিং করে তাকে ট্রেনিং করে তার এখন প্রচুর ডেভেলপড হয়েছে। একদম প্ল্যানিং আলাদা আলাদা হবে, একটাই ট্রেনিং নয়। ফুটবলে আলাদা ট্রেনিং, ক্রিকেটে কার রিকোয়ারমেন্ট অনুযায়ী ট্রেনিংটা হবে। যেমন রানার তার আলাদা হবে, তার প্ল্যানিং আমাকে সময় করে নিতে হবে। একই ধারায় না, একই ধারায় হবে না, হতে পারে না। প্রত্যেকের আলাদা আলাদা ট্রেনিং সিস্টেম থাকবে। এই আজকাল তো বড় বড় ক্লাবে বড় বড় খেলোয়াড়রা সবসময় জিমে যায়। রাইট। এবার জিমে যারা যায় তার পাশাপাশি একটা জিনিস আমরা দেখি, তারা সাঁতারও করে, সুইমিং। হ্যাঁ, এই সুইমিংটা কি খুব প্রয়োজন? খুব প্রয়োজন আছে। সুইমিংটাও একটা কার্ডিও এক্সারসাইজ। তো যদি পসিবল হয়, সে যদি সময় বার করতে পারে, তো আফটার জিমিং সে সুইমিং আরামসে করতে পারে, কোনো অসুবিধা নেই। বড় বড় খেলোয়াড়দের সুবিধা আছে, তারা 5 স্টার রাইট সুইমিং পুল আছে, আমরা দেখি, সেখানে তারা সুইমিং করতেই পারে, সুইমিং করতে পারে। এটা একটা একদম সায়েন্টিফিক, একদম খেলা শেষে করতেই পারে। আচ্ছা, আজকাল একটা জিনিস শোনা যাক, খেলার শেষে কুল বাথ। ইয়েস, এটা আপনার আফটার ওয়ার্কআউট, মানে আফটার আপনার প্র্যাকটিস, আপনি দেখবেন ছোট ছোট জায়গায় জাকুজি করা হয়েছে, ছোট ছোট, তারা আইস ওয়াটারের মধ্যে ডুবিয়ে রাখে শরীরটাকে, কুল ডাউন করে। এটা মাসেলের জন্য খুব ভালো। মাসেলে যে হার্ড ওয়ার্ক করলো, রিল্যাক্সড হয়ে যাবে পুরো, এটা খুব ভালো। পরবর্তীকালে তার খেলা একটা চনমনে ভাব থাকে। একদম, এটা খুব দরকার। কিন্তু এখন তো কলকাতা ক্লাবের মধ্যে ইস্টবেঙ্গল ক্লাবের আছে, মনমান ক্লাব, এটা আমাদের এখানে সেই পরিকাঠামো একদমই নেই। একজন খেলোয়াড় কম বয়সে ফুটবল মাঠে প্র্যাকটিস করছে, তার পাশাপাশি ফিটনেস ট্রেনার আপনাদের কাছে গেল, আপনারা তাকে কিভাবে প্রথম থেকে তাকে করবেন? দেখুন, এটা কতক্ষণ আপনার কাছে সময় দিতে হবে? জিমিং 1 আওয়ার ইজ এনাফ। যদি প্রপার প্ল্যানিং করে সে জিম করে, 1 আওয়ার ইজ এনাফ। এইবার তার যদি কোনো স্পেসিফিক গোলস থাকে, যে আমার এইটা দরকার, আমার ওই মাসেলের ডেভেলপমেন্ট দরকার, আমার লেগের ইঞ্জুরি আছে সেটা ঠিক করতে হবে, আমার লেগের স্ট্রেংথ বাড়াতে হবে, এইটার উপরে প্ল্যানিং করে জিমিং করাটা রাইট ওয়ে। এই যে ইঞ্জুরি কথাটা বললেন, হ্যাঁ বলুন। খেলতে গিয়ে যদি কোথাও ইঞ্জুরি হয়, সেটা কি আপনার জিমে 100% রিকভারি করে? আমি রিকভারি করেছি 100%। যদি একটু বলেন। ধরুন কারোর পায়ে ইঞ্জুরি হলো, তো তখন কি করতে হবে? তাকে জিম অফ করতে আমি না করব, প্রথমে 2-1 দিন রেস্ট নিল, কি 1 উইক রেস্ট নিল, তারপরে আস্তে আস্তে জিম রিজনে আসবে, এসে খুব লো এক্সারসাইজ করতে হবে, লো ওয়েট নিয়ে এক্সারসাইজ করতে করতে তারপরে মডারেটে যাবে, তারপরে হাই ইন্টেন্সিটিতে এক্সারসাইজ করতে হবে। একদম আইডল বসে থাকা যাবে না। আপনার জিমে ফ্রি হ্যান্ড, ফ্রি হ্যান্ডের উপর কতটা জোর দেন, সেটা কতটা? দেখুন, জিমে ফ্রি হ্যান্ড দ্যাট মিনস হচ্ছে যে ওয়ার্ম আপিং মাস্ট। কিন্তু এখনকার জেনারেশনের ছেলেরা এই ওয়ার্ম আপ ব্যাপারটাকে ঠিক মতো নেয় না। আমি যদি 1 আওয়ারের একটা এক্সারসাইজ রিজিম তৈরি করি,
তার মধ্যে আমার সিস্টেমটা আমি বলছি, অন্য কোচরা কী করবে আমি জানি না, আমার সিস্টেমে আমি তাকে 15 মিনিটস কার্ডিও, 15 মিনিটস স্ট্রেচিং, আফটার দ্যাট স্ট্রেংথ ট্রেনিং তার রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিই। কিন্তু ওই ওয়ার্ম আপটা অনেক উপকারী, কিন্তু সেটা তারা সরাসরি, হ্যাঁ সরাসরি চলে যায়, এটা অনেক নিষেধ করা হয়, কিন্তু সবসময় তো অ্যাকচুয়ালি কি জানেন, এই জিম ট্রেনিংটাতে কেউ এক্সপেন্স করতে চায় না। আমি সার্টিফাইড ট্রেনার, আমি যদি ধরুন আপনাকে আমি দায়িত্ব নিলাম, তাহলে আপনাকে আমি পার্সোনাল ট্রেনিং যদি করাই, তাহলে যে এক্সপেন্সটা মানে যে ফিজটা আমাকে দিতে হবে আপনাকে, সেইটা বর্ধমান পিপলে দেওয়ার ক্ষমতা নেই, দেয় না। এখন একটা পার্সোনাল ট্রেনিং করতে গেলে অ্যাটলিস্ট 8 to 10,000 ফর 12 ক্লাসেস দিলে আমি তাহলে মনিটরিংটা করতে পারবো। সামর্থ্য নেই একদম, যার জন্যে আমাকে একটা ইন জেনারেল প্ল্যানিং করতে হয়, যে এটা এরমভাবে করো, এটা এভাবে করো, এই প্ল্যানিংটা করতে হয়। এই যে মেয়েরা খেলাধুলো আজকাল আসছে, অনেক দিন ধরেই আসছে, মেয়েদের ক্ষেত্রে খেলাধুলোয় ধরুন তার খেলার মাঠে ক্ষিপ্রতা, স্পিড, এইগুলো বাড়াবার জন্য জিমের কি উপকারিতা? হ্যাঁ একদম একদম, জিমে আসতেই হবে, আনলেস জিমিং কিছু ডেভেলপমেন্ট করবে না, কিছু ডেভেলপমেন্ট হবে না, জিম করতেই হবে। দুটো আলাদা গোলস, কিন্তু স্পোর্টসে জিমিং মাস্ট। এবার ওয়ে অফ জিমিংটা ডিপেন্ড করবে ট্রেনার এবং প্র্যাকটিশনারের মধ্যে। আপনারা যখন জিম করান তার সঙ্গে কি তার ডায়েট চার্ট করেন? হ্যাঁ, ডায়েট চার্ট করে দেওয়া হয়। দেখুন, ডায়েটটা খুব এসেন্সিয়াল, কিন্তু মানে একটা 100% যদি রুটিন করা হয়, 70% ডায়েট, 20% আমার হিসাবে, আমি 20% ট্রেনিং, 10% রাখা হয় ডেডিকেশন অফ প্র্যাকটিশনার। এটা রাখতে হবে, ডায়েট তো মাস্ট। ফিটনেস, এই আপনার যদি সে নিয়মিত আপনার ফিটনেসের মধ্যে থাকে, তাহলে খেলার মাঠের যে প্র্যাকটিস, খেলার মাঠে প্র্যাকটিসে তার সময় যদি কমে যায়, সেটা তো একটা খারাপ দিক। আবার একবার বলুন আমাকে। ধরুন ফিটনেস যে জিমে গেল, জিমে যদি অনেক বেশি সময় চলে যায়, কিন্তু একজন খেলোয়াড়কে, দক্ষ খেলোয়াড় হতে গেলে, একজন ক্রিকেটারকে ব্যাট করতে হবে, একজন ফুটবলারকে বলের দখল আনতে গেলে বলের নিয়ে কসরত করতে হবে, সেখানে জিমের পাশাপাশি খেলার মাঠে সময়টা যদি সে কম দিতে পারে প্র্যাকটিসে, সেটাও তো একটা না, এটা ওনাকে এটা প্ল্যানিং করতে হবে, জিনিসটা টোটালটা প্ল্যানিং করতে হবে। সে উইকে কদিন জিমিং করবে, কদিন আউটডোর গেমস খেলবে। জিমিংটা হচ্ছে ইনডোর গেমস, ইনডোর ওয়ার্কআউট। তো এটা প্ল্যানিং, এটা ডিপেন্ড করবে। আবার আমি বলছি, এটা কোচের সঙ্গে প্র্যাকটিশনারের একটা ইন্টারাকশন সব সময় চলবে, সব সময় চলতে হবে। এরকম কোনো আলাদা কিছু করা যাবে না, সে আউটডোরটাই করবে, লেস জিমিং করবে, এরকম হয় না। ওটা ইন্টারাকশন অনুযায়ী চলবে, তার প্রবলেমস অনুযায়ী সে জিমিং করবে। প্র্যাকটিসটাও তো একটা ভাইটাল ব্যাপার। একদম প্র্যাকটিস, হ্যাঁ, মাঠে আউটডোরে তো প্র্যাকটিস তাকে করতেই হবে, যদি সে আউটডোর গেমসের অ্যাক্টিভিটির মধ্যে থেকে থাকে, এদের ফুটবল, ক্রিকেট, হকি যাই করুক, সেটা করতে হবে। সেই প্রসঙ্গেই আলোচনা করছি। একজন রানার ধরুন, হ্যাঁ বলুন, একজন রানার খুব কম বয়সে আপনার কাছে এলো, তাকে কিভাবে আপনি তৈরি করবেন? দেখুন, বয়সটা প্রথমে দেখতে হবে, তার ডেডিকেশনটা দেখতে হবে, তার রিকোয়ারমেন্টটা দেখতে হবে। এরপরে বয়সটা আদর্শ। দেখুন, এই যে কোশ্চেন, হ্যাঁ, এই যে প্রশ্নটা আপনি করেছেন, কোন বয়সে, এটা প্রচুর জনের কাছে কোশ্চেনটা আসে, যে আইডিয়াল এজ ফর জিমিং, এই প্রশ্নটা আপনি করতে চাইছেন। জিমিং বা আমি খেলাধুলোর মানে সে একজন রানার হবে, কোন সময় সে ওই দৌড় প্রতিযোগিতায় শুরু করবে এবং আপনার কাছে যাবে? ফ্রম দ্য এজ অফ 6 ইয়ার্স থেকে সে ট্রেনিং স্টার্ট করতে পারে। এটা ডিপেন্ড করবে গুড ট্রেনারের উপরে। সে 6 ইয়ার্সে যে ট্রেনিংটা করবে প্ল্যানিং অনুযায়ী, কিন্তু যে যার এজ 20, তার প্ল্যানিংটা অন্যরকম হবে। কিন্তু 6 ইয়ার্সের 6 ইয়ার্স ইজ গুড, 6 ইয়ার্স ইজ একদম আইডল টাইম, আইডল এজ। আপনার ওখানে বাচ্চাদের সংখ্যা কীরকম? বাচ্চা আমার ওখানে খুব কম, স্কুল লেভেল পর্যন্ত আছে, 9-10 থেকে ছেলেরা আসে, 9-10 থেকে স্টার্ট করে দেয়। এইবার তার আগে, যেমন আগে আমি বললাম, যে বাস্কেট প্লেয়ারে তার বাবা নিয়ে এসেছিলো, তার কিছু প্রবলেম আছে, জাম্প বাড়ছে না, তো সেটা আমি দেখে দিই। সে উপকার পেয়েছে? হ্যাঁ, ভীষণ উপকার পেয়েছে। যে বাস্কেটবল সে বোর্ড টাচ করতে পারতো না, সে জাম্প করে এখন বোর্ড টাচ করতে পারছে। একজন ক্রিকেট প্লেয়ার, বাচ্চা ছেলে, তার বলে স্পিড বাড়ছিল না, তার লেগের স্ট্রেংথ কম ছিল, সেইটাকে আমি ইনক্রিজ করিয়েছি। এখন তো বড় বড় যে খেলাধুলো ক্লাব আছে, তাদের জিম আছে,
স্টেডিয়ামে জিম আছে আছে। সেই জিমগুলো আপনার কি মনে হয় সেই জিমগুলো সব ঠিক মতো? না না, একদম একদম ঠিক মতো নেই। বর্ধমান কালচারকে আমি বেস করি, আপনাকে আমি বলছি বর্ধমানে প্রচুর জিম হয়েছে, বাট অল আর ওয়েল ইকুইপড, কিন্তু গুড ট্রেনার্সের একটা অভাব রয়েছে এবং দে আর নট অ্যাট অল সার্টিফাইড ফিটনেস ট্রেনার। তারা অনলি মাসেল বিল্ড করব এবং ফ্রম দ্যাট তারা সাপ্লিমেন্টস কিছু বেচবে এবং তার জন্য আর্ন করবে, এইটাই ওদের মুখ্য বিষয় হয়ে আছে। আমরা ছোটবেলায় যেটা শুনেছি তখন তো আমাদের ছোটবেলায় তো জিমের এত ব্যাপার ছিল না, তখন লোহা লক্কর নিয়ে ব্যায়াম হতো। আমরা আমি কোনোদিনও লোহা লক্কর নিয়ে ব্যায়াম না করে শুনেছি ওইসব নিয়ে ব্যায়াম করতে গিয়ে যদি ভুল হয় তাতে উপকারের থেকে বেশি ক্ষতি হয়। হ্যাঁ, হতে পারে। জিমের ক্ষেত্রে সেরকম আপনার কাছে আমার একটা না পসিবিলিটি আছে যে ভুল ট্রেনার যদি থাকে ওখানে তাহলে কীরকম কী হতে পারে? ভীষণ রকম ইনজুরি হয়ে যাবে এবং সেই ইনজুরিটা ভালো হওয়ার চান্স খুব কম, খুব কম। ওই জন্য গুড ট্রেনার, সার্টিফাইড ট্রেনার হু হ্যাভ নলেজ অ্যাবাউট অ্যানাটমি, এইরকম ট্রেনারের কাছে একদম পুরো টোটাল অ্যানাটমিটার উপর। অ্যাকচুয়ালি জিম ট্রেনার হি ইজ নট অ্যাট অল এ ডক্টর, হি ইজ নট অ্যাট অল এ ফিজিওথেরাপিস্ট, বাট এ ট্রেনার মাস্ট হ্যাভ নলেজ অ্যাবাউট অ্যানাটমি। তাকে জানতে হবে যে আমার এই মাসেলটাকে জন্য এই এক্সারসাইজটার দরকার, এটা স্ট্রেংথের জন্য এটা দরকার, এটা জানতেই হবে। এবার আপনি বলছেন ফুটবলের জন্য আলাদা ট্রেনিং, ক্রিকেটের জন্য আলাদা, তাহলে তার খেলাধুলোর উপর দখল থাকতে হবে। হ্যাঁ একদম, না হলে একদম যে জিম ট্রেনিংয়ে আসবে তার বেসিক্সটা থাকতে হবে স্পোর্টসের উপরে, তাহলে সে ধরতে পারবে না, এই লাইনটা সে করতে পারবে না, ট্রেনিং করাতে পারবে না, তার নাম হবে না। আগামী দিনে আপনার লক্ষ্য কী? দেখুন, আমার তো ট্রেনিং করাটাই মেন লক্ষ্য। খেলোয়াড় তোলার ক্ষেত্রে, খেলোয়াড়দের তুলে আনার ক্ষেত্রে দেখুন, আমার খুব ইচ্ছা জিমটাকে প্লেয়ারদের যাতে স্পোর্টস যারা পার্সন আছে তাদের যাতে আরও বেশি উপকার হয় সেই রকম কিছু ইনস্ট্রুমেন্টস জিমে নিয়ে আসা, যেগুলো একটা প্লেয়ারের ইনজুরি হলে তাড়াতাড়ি ওখানে গেলে রিকভার করতে পারবে, তার খেলাধুলায় ফাস্ট অনেক ডেভেলপ করতে পারবে। এটা একদম আমি চাই যে ইনজুরি ফ্রি এক্সারসাইজ করুক। আমার একটাই কথা, ইনজুরি ফ্রি এক্সারসাইজ করো, ডোন্ট টেক সাপ্লিমেন্টস। মানে এটা কি বলা যায় আপনি চাইছেন মানে স্পোর্টস রিলেটেড একটা ট্রেনিং সেন্টার? এটা একদম আমি চাইছি যে এটা খুব বর্ধমানে নেই, এটা আমি একদম চাইছি যে এটা একটু ডেভেলপ করা। আর বর্ধমানে আছে কি নেই আমার অন্তকে জানা নেই। আপনি যখন বলছেন এইরকম একটা কথা যে আপনি চান স্পোর্টস রিলেটেড একটা ট্রেনিং সেন্টার, এটা একটা খুব ভালো জিনিস। আপনার যে আগামী দিনে চিন্তাভাবনা সেটা সফল হলে আমাদের বর্ধমানের আগামী দিনের প্লেয়াররা আরও ভালো জায়গায় যেতে পারবে। আজকে আমরা সুভাষিস বাবুর কাছ থেকে যে আমি এর মধ্যে আরেকটা কথা বলি যে এখন যেহেতু এই মুক্ত আবার আমাকে ডাকা হয়েছে এবং এটা একটা ভালো প্ল্যাটফর্ম, তো এটা সবাই যাতে জানতে পারে, আমি সমস্ত জিম প্র্যাকটিশনারদেরকে রিকোয়েস্ট করব যে অযথা সাপ্লিমেন্ট যেন ইনটেক না করে। মানে এখন একটা নেচার হয়েছে যে ডাব্বা জাতীয় খাবার খুলবো খাবো, আমি বলবো ন্যাচারাল খাবার খাও, ন্যাচারাল খাবারকে ডেভেলপ করো, যদি খুব প্রয়োজন হয় কনসাল্ট এ গুড ডায়েটিশিয়ান। কিন্তু জিম ট্রেনার এমন হয়েছে এখন তারা আর্ন করার জন্যে স্টেরয়েড ইউজ করিয়ে দিচ্ছে এবং সেই স্টেরয়েড আফটার এজ অফ 30 তাদের বিভিন্ন রকম নিউরোলজিক্যাল প্রবলেমস আসছে। এটা আপনার হচ্ছে বার্তা? এটা আমার বার্তা, যে একদম অ্যাওয়ার করছি বারবার যে অযথা সাপ্লিমেন্টেশনে যেও না, ন্যাচারাল খাবার খাও, ফুল এক্সারসাইজ করো, ডেডিকেশন থাকবে এক্সারসাইজের মধ্যে, বাস এইটুকু। ধন্যবাদ। ওনার বার্তা নিশ্চয়ই সবাই শুনলো এবং সুভাষিস বাবুকে আজকে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। আগামী দিনে নিশ্চয়ই ওনাকে আবার আমরা পাবো।